ইসলাম একটা অন্যায়ের প্রতিবাদ করবে, ন্যায় বিচার চাবে, নাকি জজ মিয়ার নাটক করবে? ওকে, আপনি এটা বলবেন ডক্টর গালিব, কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন তো, ইসলামিক আচরণ কি খালি জামায়াতে ইসলামীরই করতে হবে, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ কাউরে করতে হবে না? ইসলামের স্পিরিট সবাইকেই নিতে হবে, কিন্তু জাতীয় ইসলামিক স্পিরিটে আপনি 3টা উদাহরণ দিলেন, শুক্রবার ছুটি করছে, ইসলাম ধর্ম রাষ্ট্র করছে, আর কোন ভাবে ইসলামরে অনুসরণ কইরা একটা মানে মানে যেটাকে বলে হচ্ছে যে আপনি তো অন্যায়কারীর সাথে থাকতে পারবেন না, আপনি তো যে চোর তার সাথে থাকতে পারবেন না, আপনি চোরের সাথে শুধু থাকেনই নাই, সে চোরকে মহান বানাইছেন, এটা কেমনে সম্ভব? দেখুন, একটা বাস্তবতা হলো খালেদ ভাই, আমি যেটা অনুভব করছি বাংলাদেশে থেকে ঘুরে ফিরে এবং মহাসচিব হওয়ার পরে সব জেলার খবর আসে, দেশে ইসলামাইজেশনের একটা নীরব বিপ্লব হয়ে গেছে। এই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত আওয়ামী লীগের যারা ইয়াং কিশোর বালক, তারা যুবক হয়েছে আওয়ামী লীগের খারাপ কাজ দেখে দেখে। তারা আওয়ামী লীগের কাজটার কারণেই সেটাকে ইন্ডিয়ারও খারাপ কাজ ভেবেছে, অ্যান্টি ইসলাম কাজও ভেঙেছে, এবং তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে, রাইট অর রং। কিন্তু তাদের মধ্যে একটা ইসলামিক পলিটিক্যাল পার্টি, ইসলামিক পলিটিক্যাল চেতনা চরম ভাবে আসছে। এটা তো কোনো অন্যায় কিছু না, ডেমোক্রেটিক্যালি আসছে, যেটা আপনার ছাত্র সংসদ নির্বাচনও দেখতে পাচ্ছি আমরা। কিন্তু প্রবলেমটা হলো যে এটার সাথে 71-এর একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যায় অনেক সময়। তো ভবিষ্যৎ বাংলাদেশ কিন্তু শার্প দুভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে প্রো 71 মোরাললেস, আরেকটা হবে অ্যান্টি, আমি শেষ করে দিচ্ছি, অ্যান্টি 71। এইখানে বিএনপির মতো মধ্যপন্থার দলগুলো খুব ডিফিকাল্টি ফেস করবে, দেখা যাবে জামাত এবং আওয়ামী লীগই আবার স্ট্রংলি দুটো পক্ষ লিড করবে, এটা সম্ভাবনা কিন্তু আছে। আমি ব্যারিস্টার পাটোয়ারি একটা কথা বলে রাখি, আমি আপনার এই বক্তব্যের সাথে আমি একমত না। বাংলাদেশে ইসলামাইজেশন হয় নাই, বাংলাদেশের তরুণরা ইসলামিক রাজনীতির দিকে গেছে, সেটা আমি মানি না। এইটা আমি তখনই মানবো যখন আমি দেখবো বাংলাদেশের লোক ঘুষ খায় না, বাংলাদেশের লোকজন অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। এইটাকে যে ইসলামাইজেশন বলে, এই ইসলাম আমি মানি না। এই মুখে আমাকে 2টা গালি দিয়া 4টা এটা করে এটার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত না। যেদিন থেকে বাংলাদেশে মানুষ বলতে পারবে যে আমি ঘুষ খাই না, আমি টেন্ডারবাজি করি না, আমি অন্য জায়গায় অন্যায় করি না, তখন আমি বুঝবো যে এর মধ্যে ইসলামাইজেশন হয়েছে। যেহেতু এটা ইসলামাইজেশন না, সেহেতু এটা টিকবে না, এটা পলিটিক্যাল ইসলাম, এটার মধ্যে ঝামেলা হবে। দেখি আমি একটু ডক্টর গালিবের কাছে যাই। ডক্টর গালিবরে আমি 2টা পয়েন্ট একটু নোট করতে বলছিলাম, ডক্টর গালিব নিশ্চয়ই নোট করছেন। ডক্টর গালিব, ব্যান কেন করা আর অন্তর্ভুক্তি না করলে ভবিষ্যতে আরো ঝামেলা তৈরি হইতে পারে কিনা? দেখেন, অন্তর্ভুক্তি আপনি কাকে নিয়ে করবেন? অন্তর্ভুক্তি করবেন যে আপনার পলিটিক্যাল প্রসেসের পার্ট, তাই না? যে পলিটিক্যাল প্রসেসটাকে শেষ করে দিয়ে নিজে ফ্যাসিস্ট হয়ে গেছে, আপনারে গুম করছে, খুন করছে, আপনারে মাইরা ফেলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দিয়া 3টা ইলেকশন চুরি করছে, এবং সে একই জায়গায় আছে, সে এখনো মনে করে যে সেই বৈধ কাজ করছে। জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে একটা সন্ত্রাসী ঘটনা, আপনি দেখেন এখনো সে হচ্ছে আপনার বাসে আগুন দেয়। তো এই রাজনীতিকে আপনি কিভাবে জায়গা দিবেন? এই রাজনীতিকে তো আপনার জায়গা, মানে আওয়ামী লীগ যদি একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ হয় তাহলে তো আপনি তাকে স্পেস দিতে পারবেন না। আওয়ামী লীগ যদি পলিটিক্যাল এন্টারপ্রাইজ হয় তাহলে আপনি তার ব্যাপারে কথা বলতে পারবেন। তো এখন আওয়ামী লীগের বিচার শেষ করার আগে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এটা তো একটা ক্রিমিনাল ইনস্টিটিউশন, যারা হচ্ছে একটা আপনার গণতন্ত্র বাদ দিয়ে বিচারের মাধ্যমে একটা শুদ্ধিকরণ হইতে হবে, বিচারের মাধ্যমে। এক্স্যাক্টলি। ওকে, আর শামীম ভাই যে প্রশ্নটা লিগালি তুলতেছেন, এটা তো লিগাল মামলা না যে হচ্ছে আমি আগের ইলেকশনে গেছি বলে এখনকার ইলেকশনে যাইতে পারবো না। মামলাটা হলো যে আপনারা ফ্যাসিবাদের সাথে ছিলেন। শামীম, আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আপনি যেটা বলছিলেন যে কিছু লোক হয়তো জাতীয় পার্টির ভোট দিবে না, কিছু লোক গালাগালি করবে, এই কিছু লোকের মধ্যে আপনি নাই কেন? আপনি কেন চিন্তা করলেন না যে জাতীয় পার্টি যে কাজটা করছে এটা ভুল, এই জাতীয় পার্টি করা যায় না? হোয়াটস ইওর ওন রিজনিং? আমি ব্যারিস্টার পাটোয়ারির কাছে যাব। ডক্টর গালিব, আপনি ধরেন জামায়াতকে যে সমর্থন করেন, জামায়াতের কাজকে 100% ঠিক হচ্ছে মেনেই আপনি করেন, বা এখন পর্যন্ত জামাত ইসলামী 71 সাল থেকে যখন আপনি করেন, তো সেই একই কারণে পাটোয়ারি করেন জাতীয় পার্টি না? এখন দেখেন, এক্স্যাক্টলি আপনার উত্তর ঠিক আছে খালেদ ভাই। তো এখানে ইস্যুটা হলো যে কিছু কিছু অপরাধ এত বড় হয়ে যায়, যে অপরাধটা থাকলে পরে আপনি আপনার পজিশন হচ্ছে আপনি রিনিউ করবেন। তো অপরাধ একটা পর্যায়ে থাকতে পারে মাইনর ইস্যু, যে ওকে আমি এইটুকু ইগনোর করতে পারি, যে এইটুকু ডিসএগ্রি করে বাকিটা করি। কিন্তু আপনার যদি 60% ভুল হয়, 40% রাইট হয়, তাহলে তার আপনি থাকতে পারবেন। রাজনীতির রাইটটা কোনটা আমি তো এটা বুঝি না। রাজনীতির রাইটটা কোনটা সেটা আপনি আমাকে বলেন, কিন্তু আমি পাটোয়ারিকে সংসদে শেখ হাসিনার সামনে দাঁড়ায় শেখ হাসিনার যেই সরকারের সকল কিছুর যেভাবে নিন্দা উনি করছেন, টক শোতে গিয়ে উনি যেভাবে কথা বলছেন, তারপরেও কি আপনার মনে করেন, আপনার কি ভাল লাগবে শামীমা পাটোয়ারিকে ইলেকশন করতে আপনি দিচ্ছেন না? এটা আপনি জাস্টিফাইড মনে করেন?
না আমি দেখেন, আমি ব্যক্তিগতভাবে ওনার ব্যাপারে আমার কোনো না, জামাত ইসলামীর কি এই অবস্থাটা ঠিক আছে যে পাটোয়ারি বা পাটোয়ারির মতো এরকম আরো আছেন কিন্তু কয়েকজন যারা জাতীয় পার্টি করলেও, আমি বলতেছি আর কি, আপনি ইনসাফের খাতিরে আপনি আমারে বলেন। এখন দেখেন আমার পার্সোনাল পজিশন, আমার পার্সোনাল পজিশন হলো আমি যেটা চাই, আই ওয়ান্ট অ্যান এক্সাম্পল যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের একটা পানিশমেন্ট হইতে হবে, যে পানিশমেন্টের মধ্য দিয়ে এই দেশের রাজনীতিতে একটা এক্সাম্পল তৈরি হবে, যে যারা বুঝবে যে আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে চলে গেলে দ্যাট উইল নট গো আনপানিশড। এবং এটাতে যদি 2-4 জন ভালো লোকের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমি মনে করি এটা মাইনে নেওয়াই আমাদের জাতীয় ইন্টারেস্টের জন্য ভালো। ফেসিবাদের সঙ্গে ছিল, এটা সংজ্ঞায়ন হচ্ছে জাতীয় পার্টি করলেই ফেসিবাদের সঙ্গে ছিল, আওয়ামী লীগ করলেই ফেসিবাদের সঙ্গে। না খালেদ ভাই, আপনি যদি আমি মূলনীতি বললাম, এই মূলনীতিতে যদি ডেফিনেশনে জাতীয় পার্টি না পড়ে আপনি বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আপনি মূলনীতি এগ্রি করেন, তারপরে বলেন যে একটা আলাপ আলোচনার ফ্রেমওয়ার্কের মধ্য দিয়ে আমরা এটা ঠিক করব। আমি জাতীয় পার্টির স্পেসিফিক বক্তব্য দিতে চাই না, আমি শুধু বলতে চাই যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে পারবেন না, কারণ আওয়ামী লীগ এখনো ফ্যাসিবাদের মধ্যে আছে, এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদকে যারা স্ট্রংলি সহযোগিতা করছে আপনি তাদেরকে মাপপা কিছু লোককে বাদ দিবেন, জাস্ট টু মেক অ্যান এক্সাম্পল। জাস্ট আস্কিং, এই ক্ষেত্রে কি আমরা এই দায়িত্বটা জনগণের কাছে দিতে পারি না, তাই না? যেমন কেন আমি কথা বলতেছি গালিব, আমি বলি সেইটা হচ্ছে 2023-এর অক্টোবরে একবার আমি মানে ওপেন বলছিলাম যে শেখ হাসিনার যদি সাহস থাকে শুধু চেয়ারটা ছাইরে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানায় ইলেকশন দেন, দেখি কয়টা আসলে জিতা আসেন। মানে আমার কথা হইল, জনগণ দিয়া প্রত্যাখ্যাত হওয়ার বা জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করার যে সুযোগটা গণতন্ত্রের আছে, সেইটা কি আমরা নিতে রাজি না? মানে ব্যাপারটা কি এরকম না? এখানে দুইটা জিনিস, একটা হলো যে এক পর্যায়ের অপরাধ আছে, যে পর্যায়ের অপরাধ হলে আমরা তাকে জনগণের কাছেই পাঠাই না। যেমন ধরেন একজন লোক দুর্নীতির কারণে অভিযুক্ত হইলো এবং সর্বোচ্চ আদালত থেকে পানিশমেন্ট হইলো, আপনি তার ব্যাপারে আর্গুমেন্ট করেন না যে আমি তাকেও নির্বাচন করতে দিব, দেখি জনগণ ভোট দেয় কিনা, বরং আপনি কিন্তু এই আর্গুমেন্ট করেন যেহেতু সে কনভিক্টেড, সে ইলেকশন করতে পারবে না। ধরেন একজন ঋণ খেলাপি, তার ব্যাপারে কিন্তু আপনি এই আর্গুমেন্ট করেন না যে সে ঋণ খেলাপি, সো হোয়াট, পিপল ডিসাইড। আচ্ছা ঠিক আছে, এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন ঠিক, এটা কি দলের ক্ষেত্রেও ঠিক? আমি মানি যাদের ব্যক্তিগত অপরাধ আছে তারা ইলেকশন করতে পারবে না, কিন্তু দলই নামতে পারবে না, দলই কিছু বলতে পারবে না, আওয়ামী লীগের কথা মুখ দিয়েই বলা যাবে না। আমি আওয়ামী লীগের কথা বললে আমিও আওয়ামী লীগের দোষর হয়ে যাব, আমার নামে হাজার ফর ইনফাইনাইট টাইমের জন্য মনে করি না, কিন্তু একটা টাইম বিং আমি মনে করি এটা আমাদের গণতন্ত্রের জন্য জরুরি। কারণ আপনি যদি এখনই আওয়ামী লীগকে ইনরোড দেন, তাহলে আওয়ামী লীগ এখানে আইসা আবার কেওয়াস তৈরি করবে, কারণ সে তো আপনার এগেইনস্টে সন্ত্রাস করবে আবার। আপনি মনে করতেছেন ওকে যদি আপনি রেজিস্ট্রেশনের বাইরে রাখেন তাহলে আর ও কেওয়াস করবে না, সন্ত্রাস তৈরি করতে পারবে না? আপাতত পারবে না, কারণ আপনি যদি তাকে নির্বাচনের বাইরে রাখেন, দেখেন আপনি সব নির্বাচনের বাইরে রাখলে আপনি আর এটা করতে পারবেন না, আপনি এরকম মনে করছেন। ঠিক আছে, আওয়ামী লীগের পলিটিক্যাল সাপোর্ট লেস দ্যান 10%, এই 10%ও আপনার পোলগুলো যদি এখন দেখেন, আগামী নির্বাচনে এই 10% এদিক ওদিক ভাগ হয়ে যাবে। আপনি যদি আওয়ামী লীগের বিচার করেন, একটা নির্দিষ্ট সময় সে বাইরে থাকে, তাহলে এর মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। ও কেওসটা করবে না, যে কেওসটা আপনি ধারণা করতেছেন যদি ওর ইলেকশনে আনেন তাহলে। আচ্ছা, তাকে ইনফাইনাইট টাইম, আমি ইনফাইনাইট টাইম বাইরে রাখার পক্ষে না। আমি মনে করি বিচারের পরে আপনার রিকনসিলিয়েশন শুরু করতে হবে। মোটামুটি 3টা নির্বাচন বাইরে রাখার ব্যাপারে পরিষ্কার। ব্যারিস্টার পাটোয়ারি আপনার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, সেটি হচ্ছে যে জামাতে ইসলামী ওই সময় 21শে আগস্টে গ্রেনেড হামলার পরে জামাতে ইসলামের অবস্থানকে নিয়ে ইসলাম অনুমোদন করে কিনা, আপনি যদি ছোট্ট করে জবাব দেন। আমরা আসলে পাটোয়ারির সাথে কথা কম বলতেছি, আপনার সাথে কথা বলতে বেশি ভালো লাগছে। জোটে যখন জামাত ছিল, আমি যদি ওভারঅল তাদের পারফরম্যান্স দেখি, তাদের 2 জন মন্ত্রী ছিলেন, তারা 1 পয়সারও করাপশন করেন নাই, এটা তাদের এক্সট্রাঅর্ডিনারি জিনিস ছিল। আর আপনি যদি আমার এখানে একটা প্রশ্ন আছে, এখানে আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। বিএনপির মন্ত্রিসভায় আমি ধরে নিলাম সেই সময় 30-35 থেকে 40 জন লোক ছিল, এর মধ্যে করাপশন করছে কিন্তু আসলে 5-6 জন। বিএনপিরও 27-28 জন ছিল যারা করাপশন করে নাই, সংখ্যাটা বোধহয় আরেকটু কম হবে। আচ্ছা 22-23 জন, 17-18 জন। জামাতের যদি 2 জন করাপশন না করে 17-18 জন করে নাই, 50%। এটা ব্যক্তির জন্য করে নাই, ব্যক্তির কারণে না, সে ঠিক আছে, কিন্তু জামাতের যেহেতু 2জনই করে নাই, এটা জামাতের জন্য একটা পজিটিভ পয়েন্ট। আপনি প্রশ্ন তুলতে পারেন, এই 2 জন যদি 60 হয় তাহলে কি তারা না কইরা থাকতে পারবে? দ্যাটস আ ভ্যালিড কোশ্চেন, কিন্তু ওনারা করে নাই। কিন্তু আমি যদি ওনাদের সমালোচনা, আপনি যদি নেগেটিভ পয়েন্ট করতে চান, তাহলে আমি 3টা বড় পয়েন্ট বলবো। একটা হচ্ছে বিএনপির করাপশনের ব্যাপারে ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই। 2 হলো বিচারপতিদের বয়স যখন বাড়ানো হয়েছে, এন্ডোর্স করছেন প্রতিটা কাজ, এন্ডোর্স করছেন, মানে প্রতিটা কাজ এন্ডোর্স করছেন। এন্ডোর্স বলতে পারেন, ওকে, আই এগ্রি উইথ দ্যাট। সংসদে যখন প্রশ্ন উঠেছে, ছোট করে প্রশ্ন উঠছে, তখন প্রতিটা কাজ এন্ডোর্স করছেন। ওনারা মারা গেছেন, ওনাদের সম্পর্কে আমি কিছু বলতে চাই না, কিন্তু ওই সংসদের ওই হ্যান্ডসার যদি আপনি পড়েন, প্রতিটা কাজ এন্ডোর্স করা হয়েছে, প্রতিটা কাজ। আচ্ছা, না আমার ওটা দেখতে হবে, আমি না দেখে বলতে পারবো, কিন্তু আমি আমার জায়গা থেকে বলতেছি ওনারা পাবলিকলি সমালোচনা করেন নাই।
সেকেন্ড হলো বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছে, আপনার এই বাড়ানোর মধ্য দিয়ে আপনার তত্ত্বাবধায়ক সরকারের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে আপনার আঘাত করা হয়েছে, এটাকে ওনারা সমালোচনা করেন নাই। শামীম ভাই যে প্রশ্ন তুলছেন সেটা মেরিট আছে, যে 21শে আগস্টে যে বোমা হামলা হয়েছে সেটাকে বিএনপি যখন আপনার এই জজ মিয়া নাটক করছে ওনারা সেটার সমালোচনা করেন নাই, এটা অন্যায় কাজ করছেন, ভুল কাজ করছেন, ভুলকে আপনার স্ট্রেট ফরওয়ার্ড ভুল বলতে হবে। কিন্তু ডক্টর কালিম, আপনি যত সহজে ভুল বলেন, জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আমরা এত সহজে ভুল স্বীকার করাটা আমরা দেখি না। তারপরও আপনাকে ধন্যবাদ জানাতে চাই, যে কারণ আপনার কথা যেহেতু তারাও শোনেন, নিশ্চয়ই এটাতে 100 এটার মধ্যে প্রভাব আমরা দেখতে পাবো। যাই হোক, আমরা একটু ডক্টর গালিবের কথা শুনলাম, আমরা একটু ব্যারিস্টার শামীম পাটোয়ারির কথা শুনি। ব্যারিস্টার শামীম পাটোয়ারি, আমরা জানি যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান আসলে ভারত সফর করেছেন। তিনি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু আমাদেররা এখনো জানি না যে এটার মধ্যে কি আলোচনা হয়েছে। আমরা কিন্তু এর আগে দেখছি যে জাতীয় পার্টি প্রধান ভারত সফর করতেন, ফিরে এসে সাংবাদিকদের বলতেন কিছু বলা যাবে না। আমার কাছে মনে আসে যে আমি একবার চেপে ধরছিলাম যে না, আপনাকে বলতেই হবে, আপনি বলবেন না কেন, আপনি একটা দলের, একটা বিরোধী দলের প্রধান, তিনি, আপনি এটা কেন বলবেন না, মানে কিন্তু তিনি আমারও বলেন নাই। এখন জে.এম. কাদের সাহেব কিন্তু আবারও ভারত সফরে গেলে কি আলোচনা হতো এখন, মানে ওই সময় ভারত সফরে গিয়ে কি আলোচনা হয়েছে তা প্রকাশ্যে কেন এখন বলতেছেন না? মানে তিনি কেন এখন আমাদেরকে জানাইতেছেন না যে তাকে আসলে কি চাপের মধ্যে দিয়ে যাইতে হয়েছিল বা তিনি কি চাপের মধ্যে গেছেন, তাহলে আমরা এটা বুঝতে পারতাম। আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু বলতো তারা ভারত যান যাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে ভারত সাহায্য করে। আপনার নিশ্চয়ই মনে থাকবে ব্যারিস্টার পাটোয়ারি, আপনি একটু আমাকে বলেন যে জে.এম. কাদের সাহেবের সাথে ভারত, জে.এম. কাদের সাহেব ওটা স্লিপ অফ টাং ছিল। আর চ্যাটহ্যাম রুল বলে তো একটা রুল আছে যে একান্তে কথা বলে এটা বাইরে বলা যাবে না, এটা খুব নর্মাল। দেখুন, জে.এম. কাদের কোনো পোর্ট দিয়ে আসে নাই, কোনো বিদেশে কোনো চুক্তি, সামরিক চুক্তি করে আসে নাই, কোনো নন ডিসক্লোজার ক্লজের কিছু করে নেই। কি করছে আমরা জানি না, আমরা জানি না। হ্যাঁ, কিন্তু অবশ্যই লিখিত কিছু হয়নি, চুক্তি হয়নি। বর্তমান সরকার তো চুক্তি করবেন না, জে.এম. কাদের হচ্ছে ভারতকে সাহায্য করবেন, ভারত যাতে এখানে অ্যাক্ট করতে পারে। এমন আমার তো মনে হয় উনি ওনার অভিজ্ঞতা থেকে এমন একটা অপিনিয়নও দিতে পারেন যে বারবার একতরফা ভোট করা হলে দেশের ক্ষতি হতে পারে, এমন অপিনিয়নও দিতে পারেন। আমি নিজেও জানি না, কিন্তু বর্তমান সরকার নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে চুক্তি করেছে এবং জামাত সেটাকে সমর্থন করেছে, ইসলামিক দলগুলো এনসিপি জামাত সমর্থন করেছে। আচ্ছা, গালিব ভাই অসাধারণ বক্তব্য দিয়েছেন এবং তার মধ্যে যে কুইক স্বীকার করে নেয়, এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল। এবং আমি মনে করি ওনার মতো লোক যে দলের অ্যাডভাইজার থাকবেন বা তার কথা শুনলে অবশ্যই জামাত আরো লিবারেল হবে, আরো ইনক্লুসিভ হবে এবং পলিটিক্যালিও শাইন করবে। দুজন মন্ত্রী জামাতের ছিলেন, মুজাহিদ সাহেব এবং নিজামী সাহেব, আমরা নিজেরা দেখেছি তারা অত্যন্ত সৎ ছিলেন। এই পচাগলা সমাজে আর্থিক লোভ সংবরণ করে যিনি মন্ত্রী হন, এমপি হন, তাকে এক কথায় অনেক শ্রদ্ধা দিতে হবে, কারণ এটা বিশাল ব্যাপার। কিন্তু 2001 থেকে 2006 বিএনপি যতগুলো খারাপ কাজ করছে, না এটা স্বীকার করেছেন, এটা তো গালিব স্বীকার করেছেন, গালিব স্বীকার করেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট 1,28,00,000 ভুয়া ভোটার হয়েছিল সেই সময়। একটা ভোট হয়ে যেত কিন্তু, এবং সেই ভোটটা 14-18 মতোই হতো, হয়ে যায় নেই। যদি হয়ে যেত তাহলে এইরকমই ঘটনা ঘটতো। তবে আওয়ামী লীগ জামাতের প্রতি অত্যন্ত নিষ্ঠুর আচরণ করেছে, বিএনপির প্রতি অনেক নিষ্ঠুর আচরণ করেছে। একটা দেশের রাজনৈতিক দল তার দেশের আরেকটা রাজনৈতিক দলের উপর কখনো এত নিষ্ঠুর আচরণ কখনোই কোনো জাস্টিফাইড কিছু হতে পারে না। তো সে কারণেই আওয়ামী লীগকে আন্দোলন করে ফিরে আসতে তো পারছে না বা জনসমর্থন পাবে না। ভোটের পার্সেন্টেজ খুব কঠিন বিষয়। আমার কিন্তু ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজের ভয়ই, এবং আওয়ামী লীগ সহ 14 দল মিলে একটা অ্যালায়েন্স করলে ভালো পার্সেন্টেজ ভোট পেয়ে যেতে পারে। সুবর্ণ সুযোগ ছিল আন্দোলনের পর 3 মাসের মধ্যে। কিন্তু আপনার এই অঙ্কটা কি ঠিক আছে ব্যারিস্টার পাটোয়ারি? আপনি কি এই অঙ্কটা পরীক্ষা করছেন? কারণ আমার কাছে কিন্তু মনে হয় এই অঙ্কটা ঠিক নাই। কারণ বাংলাদেশের মানুষের জন্য 71 সাল খুব ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু খুব ইম্পর্টেন্ট, কিন্তু আওয়ামী লীগের ভোট বলে কোনো ভোট এক্সিস্ট করে না আসলে। কারণ হচ্ছে গত 15 বছর ধরে আওয়ামী লীগ এমন অনেক কিছু করছে, স্থানীয় পর্যায়ে ভোট চাইতে গেলে তাদের কিন্তু মুশকিল আছে। আপনার আরো উদাহরণ দেই ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আমাকে একটু বলেন যে এই যে 24 সালে ইলেকশন হয়েছে, এই ইলেকশনের সময় বাংলাদেশে আসছিলাম, আমি বিভিন্ন জায়গায় ঘুরা ফিরা কিন্তু ভোটারের দেখা পাই না, অল্প ভোটারের দেখা পাই। পরে দেখি যে ঢাকার একটা সেন্ট্রাল স্টেশনে ভোট পড়ছে হচ্ছে 2% নাকি 4%, এখন ভুলে গেছি। তার মানে আওয়ামী লীগের সমর্থক তো আছে, তারা তো এই ভোট দিতে যায় নাই, তারা তো এই ভোটটারে বর্জনই করছে আসলে। 24 সালের কথা বলছি আমি।
সরকারি দলে থাকে আওয়ামী লীগ সবকিছু মেস আপ করে ফেলে, বাট আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখন তাদের দল টলগুলো গুছানো থাকে। দেখেন 79-এ যে ভোট হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগ 30% ভোট পেয়েছে, 86-তেও 30% ভোট পেয়েছে, এখন কমে যাওয়াই স্বাভাবিক। তবে একটা কনসিডারেবল পোর্শন অফ জনগণ তো তাদের সাথে আছে, এবং 32 নম্বর ভাঙা বা বিভিন্ন কারণে তারা একতাবদ্ধ হয়েছে মানসিকভাবে একতাবদ্ধ হয়েছে। না সেটা তো আপনি যত অত্যাচার করবেন, আপনি যত নিষিদ্ধ করতে বলবেন, আপনি যত অত্যাচার করবেন, আপনি তাদেরকে দেখলেই মাইন্ড দিবেন, দেখলেই বলবেন যে না তোমাদেরকে আর পাতেই দেওয়া যাচ্ছে না, তখন তারা ডাকুই হবে, আর কি হবে। সবচেয়ে মানে এক্সাম্পল হচ্ছে জামাত ইসলামী, এত টর্চার করার পরও তারা এখন অন্যতম বড় দল এবং দিন দিন বড় হয়েছে আওয়ামী লীগের আমলে। তো ওইটা একই থিওরি আওয়ামী লীগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হওয়াটাই স্বাভাবিক। একটা ভোট বাদ দিতে পারতেন। আমি গালিব ভাইয়ের সাথে একটা কথা বলবো, গালিব সাহেবের সাথে, যে হ্যাঁ ব্যাংকরাপরা কিন্তু ভোট করতে পারবে না, হত্যার কনভিক্টেড আসামি ভোট করতে পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো অর্ডার আসে নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নাই অ্যাজ এ দল। মানে যে ব্যান অর্ডারটা করা হয়েছে এটা কিন্তু লিগালি সাস্টেইনেবল না। যে গণহত্যার অভিযোগ থাকার কারণে আওয়ামী লীগকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হলো। গণহত্যার অভিযোগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়ে যেতে পারতো, একটা রায়ও হয়ে যেতে পারতো, হয়নি। তাহলে গভর্নমেন্ট নিজেও কিন্তু ওই অপশনগুলো ওপেন রেখেছে। কেন রেখেছে গভর্নমেন্টই জানে, কিন্তু জিনিসটা ডিফেক্টিভ হবে যে আপনি টেম্পোরারি ব্যান অর্ডার দিয়ে একটা স্থায়ী ইলেকশন তো স্থায়ী, 13 ইলেকশন তো, ত্রয়োদশ ইলেকশন তো একবারই হবে, এর পরটা হবে 14তম। তো ওই টেম্পোরারি ব্যান দিয়ে আপনি কাউকে একটা স্থায়ী ইলেকশনে ব্যান করতে পারেন না। এই বিষয়ে আমি মনে করি অসাধারণ ভূমিকা রাখতে পারতো জামাতের আমির সাহেব। তিনি প্রথম দিনই বলেছিলেন আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু উনি ওটা স্টিক করতে পারলেন না। কারণ 17 বছরের রাগ, ক্ষোভ, নির্যাতন, হত্যা, গুম, এ সবকিছু যখন একসাথে আসে তখন স্বাভাবিক আওয়ামী লীগ শব্দটাই কেউ শুনতে চায় না। কিন্তু শেষ করে দিচ্ছি, ওই যে রাষ্ট্র তো বাঁচাতে হবে। আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে হয়, আমার কাছে মনে হয় যে আপনারা যারা আওয়ামী লীগকে ব্যান করতেছেন তারা আওয়ামী লীগকে একরকম সুবিধা করে দিচ্ছেন। কারণ শেখ হাসিনার মৃত্যুদণ্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে থেকেও কয়েকজনের রায় হয়ে যাবে, তারা বিদেশে পালায় আসে বেশিরভাগ লোক, তারা ইলেকশন থাকলেও তারা ইলেকশনে আসলে অংশগ্রহণ করতেন না, কোনো না কোনো একটা ছুতা ধরে তাদেরকে ইলেকশনের বাইরে থাকতে হইতো। এখন তাদেরকে এই সুযোগটা করে দেওয়া হচ্ছে। বেশি পাঠার একটা ছোট মন্তব্য করলে আমি একটু ইয়ার কাছে যাই, যে আমার মনে হয় যে মামলা পেন্ডিং আছে, অন্তত 100 এমপি বা 150 এমপি ভোটে দাঁড়াতেই পারবে না লাস্ট টাইম। তারপর হচ্ছে প্রধান দাঁড়াবেও না। এবং শেখ হাসিনা যদি নেতৃত্ব সামনে থেকে না দিতে পারেন, এই ক্ষেত্রে তিনি দিতে পারতেছেন না কারণ তিনি কনভিক্টেড, তাহলে আওয়ামী লীগ ভাগ হওয়ার সম্ভাবনা আছে কয়েকটা। সেই আওয়ামী লীগের মধ্যে থেকে কে কোনটা মানে আমি জানি না, মানে তাদেরকে একটা বড় বিপদ থেকে আসলে বাঁচায় দেওয়া হইতেছে। কারণ নৌকালে অন্তত 3টা গ্রুপ দাঁড়ায় যেতে বলে আমার মনে হয়। খালেদ ভাই, আমি এই জায়গায় ফিলোসফিক্যালি ডিফার করি। আমি মনে করি যে আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট জায়গাটা হলো যে আমরা একটা ফ্যাসিবাদ অতিক্রম করে আসছি, এবং এই ফ্যাসিবাদের মেকিং এ যারা যারা ছিল তাদের এক্সাম্পলারি পানিশমেন্ট থাকতে হবে আমাদের সমাজে। আপনি এটা আদার দৃষ্টিতে দেখতে পারেন, কিন্তু আমি মনে করি যে পানিশমেন্টের এগেইনস্টে তো না, পানিশমেন্ট যাদের বিরুদ্ধে মামলা হবে, যাদের বিরুদ্ধে পার্টি, আমি মনে করি পার্টি, আপনি আমার সাথে ডিফার করতে পারেন, পার্টি মানে সংগঠনের ব্যক্তি এবং পার্টি দুইটাই। আমরা আপনার কাছে একটু আসি ডক্টর গালিব, যে 24 আগস্ট থেকেই মানে আজকে আওয়ামী লীগের পক্ষে এত কথা বলছে, এটা কাইটা আবার মানে জামাতে ভাই, গালিব ভাই আপনি একটু বলে দিয়েন জামাত ইসলামের লোকরা যাতে আমাকে একটু কম আক্রমণ করে। আচ্ছা ভাই, আমি বলে দিলাম যে খালেদ ভাই ভালো সাংবাদিক, তারা গালাগালি করা যাবে না, এবং গালাগালি অ্যাজ এ হোল করাই খারাপ জিনিস। আচ্ছা ঠিক আছে, আপনারা কেউ গালাগালি করলে আপনি বলেন যে আমি আপনার পছন্দ করি, এই জন্য যেন গালাগালি না করে। আচ্ছা দেখা যাক আপনার পছন্দের ফলে এটা কি হয়। কিন্তু আমি আপনাকে বলি 24 আগস্ট থেকে মাওলানা ভাসানী একটি বক্তব্য অনেকে সামনে এনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটি হলো নীল নদের পানি নীল নয়, জামায়াত মানে ইসলাম নয়। প্রায় একই সুরে গত কয়েক মাস ধরে হেফাজতের আমির জামায়াতকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। মানে ভাসানী যেমন বলতেন জামাত আসলে ইসলাম না, নীল নদের পানি নীল না, জামায়াতে ইসলামী মদিনা নয় মওদুদুল ইসলাম এরকম বলতেছেন, জামায়াতের আকিদা সহি নয়, জামায়াতের কাদিয়ানীদের চেয়েও ভয়ঙ্কর, জামাত ইমানের বড় ডাকাত, এসব বলে তিনি জামাতকে ভোট দিতে নিষেধ করতেছেন। আমার এই প্রশ্নটা একটা লেজের প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনি আসলে কিভাবে দেখেন? এটাকে এরকম দেখেন কিনা মওদুদিবাদী ও দেবন্দীদের মধ্যে শেষ পর্যন্ত ঐক্য হবে না? হেফাজতে আমিরের বক্তব্য এটা স্পষ্ট কিনা?
না দেখেন, এখানে একটা জিনিস হলো যে মাওলানা মওদুদীর কিছু বক্তব্য নিয়ে আমাদের আপনার দেওবন্দি ধারার আলেম যারা আছেন ওনাদের আপত্তি আছে। ওনারা এটা বলেন যে আকিদাগত প্রবলেম আছে, জামাতের আকিদায় সমস্যা আছে। এটা অনেক দিন থেকে ওনারা বলে আসতেছেন এবং এই প্রবলেমটা 100% রিজলভ হয় না এই দুই গ্রুপের মধ্যে, কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আবার কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো আমার কাছে এখন যেটা মনে হইতেছে যে সামনের দিনে এগুলো রাজনৈতিকভাবে ব্যবহার হবে, কিন্তু খুব স্ট্রং আকারে আসবে না, বরং আপনি দেখবেন যে আগের চাইতে আগে এটা আরো অনেক বেশি ছিল, এখন ধীরে ধীরে এটা কমবে, কিন্তু রাজনৈতিকভাবে এটা ব্যবহার হবে। যেমন ধরেন যে জামাতের যারা অপোনেন্ট থাকবে তাদের জন্য এটা খুবই ভালো স্ট্র্যাটেজি যে তারা যদি আরো একটা দুটো ইসলামিক দল তাদের সাথে পায় এবং তারা যদি জামাতকে ব্যাশিং করে তাহলে একটা নিউট্রাল জায়গাটা হলো। আমি যে ধরেন আমি এগুলোকে ন্যাচারাল প্রক্রিয়া হিসেবে দেখি, আমি যেই জায়গাতে দাঁড়াইতে চাই সেটা হলো যে ইসলামের মধ্যে ভিন্ন ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে এবং ভিন্ন ভিন্ন ওপিনিয়ন আছে, একজনের সাথে আরেকজনের ওপিনিয়ন ডিফার করে। এটা ইসলামের আকিদার মধ্যেও ডিফারেন্ট স্কুল আছে, ইসলামের ফিকের মধ্যেও আছে, ইসলামের পলিটিক্সও আছে। এটাকে আমাদের মাইনে নিতে হবে, একটা সহ অবস্থানের জায়গা থেকে মাইনে নিতে হবে। একজন আরেকজনের একাডেমিক সমালোচনা করুক, কিন্তু খুব বাজে ভাষায় যেন সমালোচনা না করে। সবাই মিললে এক হয়ে যাবে এটাও যেরকম হইব না, আবার সবাই আলাদা আলাদা থাকা মানেই কেউ ইসলামী না এটাও না। এই মানুষের আন্ডারস্ট্যান্ডিং আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর গালিব। যেমন ধরেন আপনি আমরা যাদের কথা বলতেছি যে ইসলামী আকিদা এটা ঠিক আছে কিনা ওটা ঠিক আছে কিনা, তাদের মধ্যে অনেকেই এই নির্বাচনের আগে বলতেছেন যে তারা আসলে শারিয়া চান, কিন্তু জামাতে ইসলামী শারিয়া চাওয়ার ব্যাপারে জামাতে ইসলামীর বক্তব্য হচ্ছে একটু তাত্ত্বিক, যে আসলে শারিয়ার সাথে কতটুকু গণতন্ত্রের পার্থক্য, তারপরে তো শারিয়া কত সময় ধরে পর্যায়ক্রমে ইমপ্লিমেন্ট করা হবে কিনা, এগুলি নিয়ে নানা ধরনের আলাপ আলোচনার কথা যেমন আপনিও বলেন, আরও অনেক তাত্ত্বিকের মুখে আমি এটা শুনছি। এখন এই ক্ষেত্রে আপনি এটা কি বলবেন? আপনারা তো পরিষ্কার করে বলতেছেন না যে আসলে শারিয়া চান না, পরিষ্কার করে যে এটার মধ্যে একটা টাইমলাইনও দিতেছেন না যে ঠিক আছে আমরা 2026 সালে নির্বাচিত হইতেছি, শারিয়া আনতে আমরা শুরু করবো 2028 সালে, বা পর্যায়ক্রমে আমরা আনবো অথবা আমরা আনবো না। না দেখেন, এটা তো খুব ক্লিয়ার, জামাত যেটা চায় সেটা হলো যে সে দিনের শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রক্রিয়াটা এটা আপসাইড ডাউন হবে না, যে আপনি একদিন ফাইন মর্নিং সকালে উঠা সবকিছু আপসাইড ডাউন করে দিলেন, বিষয়টা এরকম না। কারণ এখানে প্রচুর একাডেমিক কাজ করতে হবে, ইন্টেলেকচুয়াল কাজ করতে হবে এবং একটা গ্র্যাজুয়াল অ্যাপ্রোচের মধ্যে যাইতে হবে। এখন আপনি জামাতকে কিভাবে বুঝবেন? আপনি বুঝবেন যে সে যখন আপনার নির্বাচনী ম্যানিফেস্টো দিবে সেখানে কি কি প্রায়োরিটি দিতেছে, এখনকার বক্তব্যের মধ্যে তার কি কি প্রায়োরিটি, সেখান থেকে আপনি বুঝবেন যে আগামী 5 বছর জামাত কি করবে। যেমন ধরেন জামাতের আমির এবং নায়েবে আমির দুইজনেই কিন্তু আপনার বোধহয় 5 দফা কর্মসূচির কথা বলছেন। তারা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন, এমপ্লয়মেন্ট তৈরি করবেন, চাঁদাবাজি বন্ধ করবেন, সন্ত্রাস বন্ধ করবেন। তো আপনাকে বুঝতে হবে এইটাই তার ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি না, এটা ইমিডিয়েট পলিটিক্যাল প্রায়োরিটি হোক। আপনি বলতেছেন জামাতে ইসলামী একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এখন আপনি আমাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি সেই জিনিসটাকে একটু বুঝতে সাহায্য করবেন? যদি আমি 5টা ফ্যাক্টর দিয়ে আপনাকে জানতে চাই যে এটা বিচার, অর্থনীতি, গণতন্ত্র, শিক্ষা, নারী, এই ক্ষেত্রে আমরা এখন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার থেকে বাইরে কিনা, এবং জামাত ইসলামী এটা থেকে কি চায়? বিচার বিভাগটা কি আসলে এখন আমরা ইসলামী ব্যবস্থা থেকে বাইরে, এটার মধ্যে কি আসলে জামাত ইসলাম পরিবর্তন করতে চায়? খালেদ ভাই, এটা 3টা কম্পোনেন্ট। আমি যদি এটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা অনেক তাত্ত্বিক আলোচনা, অল্প সময়ের মধ্যে ব্যাখ্যা করা খুব কঠিন। 3টা কম্পোনেন্ট। একটা হইলো ইসলাম একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা চায়, যেখানে মানুষের জন্য ন্যায় বিচার থাকবে। যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আমি সমাজকে তখনই ইসলামী বুঝবো যখন আমি দেখবো যে মানুষ চুরি করে না, মানুষ মিথ্যা কথা কয় না, মানুষ ঘুষ খায় না। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা টার্গেট হবে এরকম, যিনি শাসক থাকবেন তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, তিনি সন্ত্রাস করবেন না, দুর্নীতি করবেন না এবং মানুষের অধিকারের প্রতি কম্প্যাশনেট থাকবেন। এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আইন কানুন এবং সিস্টেম যেটা আমরা সামনের দিনে ডেভেলপ করব, এইটা কোরআন এবং সুন্নাহর সাথে কনফ্লিক্টিং কোনো কিছু আমি নতুন করে ইমপ্লিমেন্টেশন করব না। এটা কিন্তু বাংলাদেশে বিএনপিও এগ্রি করে, তাই না? বিএনপিও খুব স্ট্রেট ফরওয়ার্ড এই কথা বলে। জাতীয় পার্টি আওয়ামী লীগও করত, আওয়ামী লীগও বলছে, প্রতিবার বলছে কোরআন সুন্নাহর বাইরে কোনো আইন করবে না। সেকেন্ড কম্পোনেন্ট। দেখেন, থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে। এইটাকে আমি কিভাবে চেঞ্জ করে একটু একটু করে একটা ইসলামিক সিস্টেমের দিকে যাব। যেমন ধরেন একটা এক্সাম্পল, আমাদের অর্থনৈতিক সিস্টেম ইন্টারেস্ট বেসড। এখন আপনি যদি ইন্টারেস্ট বেসড সিস্টেম থেকে বের হয়ে যান, ইন্টারেস্ট তো ইসলামে হারাম, তাই না? কিন্তু আপনি যদি বের হয়ে যান, আপনি কি একদিনে বের হইতে পারবেন? যে যারা জামাতকে বলে যে তারা আগামীকাল সকালে কেন শরিয়া কায়েম করবে না, তাদেরকে না ক্ষমতা বসায় দেন, তারাও পারবে না। এটা এত কমপ্লেক্স গ্লোবাল সিস্টেম, আপনি পারবেন না। তাহলে থার্ড কম্পোনেন্ট হলো এক্সিস্টিং সিস্টেমকে কেয়ারফুলি এক্সামিন করা, যে এর মধ্যে কোনটুকু ইসলামের সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেটাকে আমরা কিভাবে একটু একটু করে চেঞ্জ করতে পারি। এই কাজটা কেউ হঠাৎ করে পারবে না। ওকে, আপনি হঠাৎ করে পারবেন না, আপনি এটা একটা পিরিয়ডিক্যাল বা টাইম বেসড একটা। এবং এইখানে আমি যেটা চাই যে একটা ইসলামী দল এই পরিবর্তনের রোড ম্যাপটা
আগে ভাগে বলবে জনগণকে, জনগণের সাথে আলাপ করবে, তার অ্যাপ্রুভাল নিবে, তারপরে করবে, যাতে করে জনগণের কোনো অংশ এই ভয়ে না থাকে যে আমি তারে ভোট দিব, সে আইসা অন্য একটা কিছু করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, এখানে যেন কোনো অস্বচ্ছতা না থাকে। ঠিক আছে, মানলাম। তাহলে আমি আপনার কাছে থেকে মানে একটু বেরসা পাটোয়ারির কাছে যাই। খালি এই পর্যায়ে আমি একটু আপনাকে প্রশ্নটা করে রাখি, আপনারা যদি সারিয়ার ব্যাপারেই ধীরে ধীরে হোক, পর্যায়ক্রমে হোক, সেইখানে যদি যাইতে চান, তাহলে আপনারা জুলাই সনদ, উচ্চ কক্ষ, নিম্নকক্ষ, সবখানে পিআর, এগুলি কথা তাহলে কেন বললেন? মানে এগুলি তো দরকার নাই আর কি। মানে আপনি যদি সারিয়া কায়েম করেন, তাহলে তার সাথে জুলাই সনদের কি সম্পর্ক, বা জুলাই সনদ থাকলেই কি না থাকলেই কি? আমরা আসছি আপনার কাছে ডক্টর মির্জা গালিব। আমি একটু বেরসা পাটোয়ারির কাছে যাই। যে বেরসা পাটোয়ারি, আমরা যে এই কখনো সরকারে থেকে, কখনো ফরমাল বিরোধী দলে থেকে জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের যে সহযোগী শক্তি ছিল, বারবার আমাদেরকে সেই প্রশ্ন করতে হইতেছে যে দেশে যাওয়ার, মানে দেশ ছেড়ে যাওয়ার আগে আওয়ামী লীগের নেত্রী আপনাদের সঙ্গে কোনো আলাপ করেছিলেন, কিছু কি বলেছিলেন? এখন যে তিনি দেশের বাইরে আছেন, তিনি কি আপনাদের সঙ্গে আলাপ করেন? তিনি যে এইসব নির্দেশনা দেন, যে কখনো বাস পুরানোর, কখনো আন্দোলন করার, কখনো ঢাকা লকডাউনের, এটার সাথে কি আপনাদের সম্পর্ক আছে? আপনি পার্টির জেনারেল সেক্রেটারি, আপনি কি একটু বলবেন? আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি এখন ভারতে পালিয়ে আছেন, তিনি কি আপনার সাথে যোগাযোগ করেন? কি বলেন, বলবেন? 16 বছর না, আমরা বলবো কোশ্চেনেবল টাইম ধরলে 10 বছর 6 মাস। আর হ্যাঁ, আমরা ছিলাম অনেকটাই, সংসদে ছিলাম, বিরোধী দলে ছিলাম। অবশ্যই আওয়ামী লীগের এই জ্বালাও পোলাও আমরা কোনোভাবেই সমর্থন করি না। তবে ইতিহাস বলে, আপনি যখন স্পেস দিবেন না, যখন দেয়ালে তাদের পিঠ থেকে যাবে, তাদের দোষ থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, তখন তারা রিয়্যাক্ট করবেই। পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে বারবার। এবং আমি যেটা মনে করি, সমাজটা খুব দ্রুত ভাগ হয়ে যাবে। আমরা মানে কোনো খারাপ ভালো অর্থ বলছি না, সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক এই দুই ভাগে। 47 আমাদের একটা সাম্প্রদায়িক প্রোডাক্ট এবং সাথে অনেক কিছু ছিল। আবার 71 কিন্তু আমাদের একটা অসাম্প্রদায়িক প্রোডাক্ট। এরকম বাংলাদেশের ভিতরেও একবার সাম্প্রদায়িক আসবে, একবার অসাম্প্রদায়িক আসবে। তো যখন অসাম্প্রদায়িকের প্রেশার বাড়বে, তখন আওয়ামী লীগ অটোমেটিক রিভাইভ করবে। আওয়ামী লীগের রিভাইভ কোনো ককটেল মেরে করার দরকার হবে না, এই কারণে যে এই সরকারই বাংলাদেশে আসবে, সে দেশের মানুষকে হ্যাপি করতে পারবে না, এবং একটা বড় অংশের মানুষ আন্দোলন করতে চাবে এবং প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিয়েই করতে চাবে। একটা ছোট উদাহরণ দিই, কোনো কারণে ভোটে যদি জামাত জিতে যায়, এটা 6 মাস আগে আমরা বলতামই না, এখন আবার প্রশাসন যেভাবে সাজানো মনে হয়, যেদিন জামাত জিতে যাবে তার পরের দিনই তো আওয়ামী লীগ বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে প্র্যাকটিক্যালি, অর ভাইস ভার্সা, বিএনপি জিতে গেলে। তো এটা তো রাজনীতির রিয়েলিটি। যখন আপনার সার্টেন পপুলেশন আপনার সাথে আছে, আপনি অটোমেটিক ব্যাক করবেন। এখন আপনি তাকে ধমক দিয়ে, কার্টেল করে, কন্টেইন করে আনবেন, নাকি তার জন্য ওই অপশনটা ওপেন রাখবেন যে সে ধাক্কা দিয়ে আসবে? আর আমার সাথে কোনো কথা হয় না। আমার সাথে ওবায়দুল কাদের সাহেবের জীবনে একবারই কথা হয়েছিল সংসদে। উনি আমাকে ডেকে বলেছিলেন, তুমি সংসদে ভালো কথা বলো। এর বাইরে কখনো কোনো যোগাযোগ হয়নি। আমরা আমাদের রাজনীতি করছি, 71-এর পক্ষে রাজনীতি করছি। হ্যাঁ, 32 নম্বর ভাঙার বিরুদ্ধে আমরা কথা বলেছি, তখনও বলেছি, এখনো বলছি। এতে আওয়ামী লীগের কিছু লোক খুশি হতে পারে। আবার যে থিওরিটা বাজারে ঘুরছে, জাতীয় পার্টি ভোট করলে আওয়ামী লীগ প্রচুর ভোট দেবে, আওয়ামী লীগ সেই দল না। সেই কম্প্রোমাইজিং দল হলে আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে আসতো না। আওয়ামী লীগকে ভোট থেকে বাদ দেওয়া হলে তারা ভোটটা প্রতিহত করবে। আমি জাস্ট একটু বোঝার জন্য পাটোয়ারি যে, মানে বেশি পাটোয়ারি, যে আওয়ামী লীগের সাথে যে অনেক লোকজন আছে, সেইটা আমরা কি করে বুঝতেছি যে আওয়ামী লীগের সাথে অনেক জনগণ আছে? এটা একটা কারণ হচ্ছে, আওয়ামী লীগ 4th জেনারেশনের দল এবং সুবিধাভাগী প্রচুর ক্লাস। তারা গত 15 বছরের ক্লাস, আমি যেহেতু এমপি ছিলাম, আমি দেখেছি ধানের লাইসেন্স, গমের লাইসেন্স, ধানের চালের কোটা, অনেক কিছু মিলে একটা সুবিধাভোগী ক্লাস তারা তৈরি করতে পেরেছে গত 10-15 বছরে। এই সুবিধাভোগী ক্লাসটা, যারা সুবিধাভোগী ক্লাস, তারা চেয়ারে না থাকলেও কি দলের প্রতি লয়াল থাকে? না, একটা অংশ থাকবে, একটা অংশ থাকবে না। আবার বর্তমান সরকার যে বেটার কিছু দিতে পারছে, বিশাল একটা অসাধারণ সিঙ্গাপুর মালয়েশিয়া করছে। যদি বর্তমান সরকার সিঙ্গাপুর মালয়েশিয়া করতে পারতো, মানুষ সব দল ভুলে এই সরকারকেই করতো। যেহেতু বর্তমান সরকারও ফেইল্ড, সামনেরটাও বিশাল কিছু করতে পারবে না, অটোমেটিক যার যার দলীয় রাজনীতি সেটা ফিরে আসবে, কম বেশি। যেহেতু কেউই এটাকে লিউকিয়াং এর মতো কিছু করতে পারবে না, অথবা মালয়েশিয়ার মতো করতে পারবে না, সেরকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। তাহলে আপনি মনে করতেছেন যে আওয়ামী লীগের একটা জনসমর্থন এখন রয়েছে, যে আওয়ামী লীগের জনসমর্থন আছে এখন কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা নেতার কথায় তার অবস্থান ঠিক করবেন, পরিবর্তন করবেন, এরকম মনে হচ্ছে?
না, এতটা বলতে পারবো না আমরা, কারণ অনেকগুলো ডায়নামিক্স থেকে একটা তো স্বীকার করতে হবে, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। এবং আমি 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 এই অঞ্চলের যদি আমি রাজনৈতিক ইতিহাসগুলির দিকে যদি আপনাকে একটু তাকাইতে বলি, যে কংগ্রেস তো বিলুপ্ত, মানে বিলুপ্ত আমি বলবো না, কিন্তু কংগ্রেসের তো অনেক দূর পর্যন্ত তাদের পতন হয়েছে। পশ্চিমবঙ্গে সিপিএম এর তো আমরা আসলে চিহ্ন সেই অর্থে দেখি না। পাকিস্তানের মধ্যেও আসলে আমরা ওই যে ওই পার্টিটার নাম ভুলে গেলাম এখন, ওদের তো আসলে মুসলিম লীগ চলে গেছে, হ্যাঁ মুসলিম লীগ নাই হয়ে গেছে। তাহলে এরা নাই হয়ে গেছে, আওয়ামী লীগ যে নাই হবে না এটার কারণটা কি? মানে এটা মানে কেন নাই হবে না ওরা? হ্যাঁ, হতে পারে যে কোনো দলই নাই হতে পারে। ওই যে জামাত যে নাই হলো না, জামাত তো থেকে গেল এত কিছুর পরেও, ফাঁসি দিল, জোর করে ফাঁসি দিল, আইন পরিবর্তন করে কাদের মোল্লাকে ফাঁসি দিল, কিন্তু জামাত তো বিশালভাবে টিকে গেল। জামাতের সাথে যদি ধর্মের এরকম একটা ওতপ্রোত বন্ধন না থাকতো, তাহলে জামাতের ব্যাপারেও অনেক সন্দেহ ছিল যে টিকতো কিনা। আমার ব্যক্তিগত আমি আপনার সাথে একমত। তবে কারণ বাংলাদেশের মানুষ জামায়াতের যত ডক্টর শফিকুর রহমান বা তার আগে যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের দেখে দলটা করেন আসলে জামায়াত কি বলতে চায়, ওই যে ইসলামী রাষ্ট্র শাসন ব্যবস্থার কথা বলতে চায়, সেই জন্য করেন না। পাশাপাশি ওই যে আওয়ামী লীগ ৭১ নিয়ে আসবে, ৭১ আছে, ৭১ এফেক্ট হবে, এই থিওরি আসবে, এই প্রোপাগান্ডা আসবে, এই ন্যারেটিভস আসবে। একটা মিনিট বলি, পাটোয়ারি বলা হয়তো শেষ নাকি, শেষ করবেন? আমি এখানে খুবই স্ট্রংলি ডিসএগ্রি করি, কারণ এই আলোচনা অ্যাজ ইফ যে ধরেন আওয়ামী লীগের একটা সরকার ছিল, সে হয়তো ছোটখাটো একটা আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছে, আবার ফিরে আসবে, এরকম মনে হচ্ছে। কিন্তু মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, মাঝখানে আপনার ২০০০ লোককে তারা খুন করছে, তারা সবাই তরুণ, তাদের বয়স ১৫, ২০, ২৫ বছর, আপনার ২০-২৫ হাজার লোকের আহত করছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে, ট্যাঙ্কের উপরে উঠাইয়া মেরে ফেলছে। এই তরুণ প্রজন্ম এই দেশে থাকবে আরো ৪০-৫০ বছর, যার বয়স এখন ধরেন যে ২০ বছর, সে আরো ৫০ বছর এই দেশে থাকবে। সো আপনি আওয়ামী লীগকে জাস্ট একটা স্বাভাবিক প্রক্রিয়া চিন্তা করা আমি মনে করি না